শর্ট কোশ্চেন অ্যান্সার সলভ করিয়ে দিয়েছিলাম। এই ভিডিওতে গ্রুপ সি ডি এর কোশ্চেন নিয়ে কিন্তু চলে এসেছি, পেজ নাম্বার 155 পর্ষদের টেস্ট পেপারের। ঠিক আছে, প্রথম কোশ্চেন, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায়? যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার বর্তমান জীবনযাত্রার মনোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক মঙ্গল সাধন করা যায়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। তার মানে আমি জিনিসটা একটু বুঝিয়ে বলে দিই। আমরা জীবাশ্ম জ্বালানি যথেচ্ছভাবে ব্যবহার করছি, তো এতে অনেক ক্ষতি হচ্ছে। ঠিক আছে, কীরকম ক্ষতি? জীবাশ্ম জ্বালানি তো আর নতুন করে তৈরি হবে না। ঠিক আছে, তো এই শক্তি কিন্তু একদিন শেষ হয়ে যাবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যদি বাঁচিয়ে না রাখতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মগুলোকে কাজে লাগিয়ে নতুন কোনো শক্তির খোঁজ করতে পারবে না। তাই আমাদেরকে এই জীবাশ্ম জ্বালানি খুব পরিমিত ব্যবহার করতে হবে, যাতে ভবিষ্যতের জন্য আমরা বাঁচিয়ে রাখতে পারি। তো এই যে উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে এটা করব, তাকেই বলা হবে স্থিতিশীল উন্নয়ন। বায়োফুয়েল বলতে কী বোঝো? উদাহরণ দাও। খুব ভাইটাল কোশ্চেন। এই যে আমি উত্তর দিয়ে দিয়েছি। বায়োমাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে বায়োফুয়েল বলে। আখ বা ভুট্টার ছিবড়ে থেকে সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন বায়ো ইথানল একটি বায়োফুয়েল, যাকে গ্যাসোলিনের সাথে বা পেট্রোলের সাথে মিশিয়ে যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়। এত কিছু বলার দরকার নাই, তুমি এখান থেকে এতটুকু সংজ্ঞাটা বললে, বায়োমাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে বায়োফুয়েল বলে। একটা উদাহরণ কি না, উদাহরণ দেবে বায়ো ইথানল। ব্যাস, এনাফ এনাফ, উদাহরণ দেবে বায়ো ইথানল। ঠিক আছে, তারপরের কোশ্চেন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন 1.64 লিটার হলে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? দেখো, তাহলে আমাকে কী কী বলে দিয়েছে সেটা আগে লিখবো। আমি এইখানে করে দিচ্ছি অঙ্কটা, এখানে জায়গা নেই। দেখো, টি বলে দিয়েছে ভাই 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 27 + 273, 300 কেলভিন। খুব ভালো কথা। চাপ পি 570/760 mmHg থেকে এটিএমে করতে গেলে কিন্তু 760 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমি লিটার এটিএম এককে মানটা নিয়ে আসবো। তো এই ভাগটা যদি করো তো দেখবে 0.75-এর কাছাকাছি আসবে এটিএম। ওকে, নো প্রবলেম স্যার। ঠিক আছে, আর কি বলা আছে? এম বলা আছে, এম বলা আছে 2.2 গ্রাম, বেশ, ভর। আর আয়তন বলা আছে, কত বলা আছে আয়তন? 1.64 লিটার। ঠিক, এবার আমরা তো জানি পিভি = এনআরটি, এইখান থেকেই তো আর এর মান বেরোবে, তাই না? তাহলে আর = PV/NT। পি তো পেয়ে গেছি 0.75, ঠিক আছে, ভিও পেয়ে গেছি 1.64, ঠিক আছে, এন পেয়ে গেছি, এন এখনও পাইনি। আচ্ছা, মোল বের করতে গেলে কি করতে হয়? মোট ভরকে মোলার ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2.2/44, তাই তো? তাহলে দেখো পয়েন্টটা নিচে চলে আসবে, তাহলে 22 × 2 = 44, 1/20। আর ঠিক আছে, আমি এনটাকে 1/20 রেখে দেবো, নো প্রবলেম। তাহলে মাল্টিপ্লাই করতে সুবিধা হবে। তাহলে এইখানে 1/20। ওকে, আর টেম্পারেচার কত? 300। 0 0 কেটে গেল, 2 15 30, এটা হয়ে গেল 15। এটা দিয়ে কাটবে 15 × 5 = 75, তার মানে 0.5। ওকে, তাহলে অ্যান্সার কত বেরিয়ে গেল? দেখো অ্যান্সার আমাদের চলে এসছে, কিন্তু অ্যান্সার কত বেরিয়ে গেল? অ্যান্সার বেরিয়ে গেল 1.64 × 5, তো তাহলে 5 4 20, 5 6 30, 30 আর 2 32, তাই না? 5 1 5, 6 7 8, ঠিক আছে, 1 2 3, 0.820 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইটা যদি না লেখো তাহলে কিন্তু 1 নম্বর কেটে নেবে, ইউনিট যদি না লেখো। ঠিক আছে, তাই ইউনিট কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে, ইউনিট কিন্তু লিখতেই হবে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। ওকে ওকে 3.3 কোশ্চেন বলা হচ্ছে যে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর অসৎ সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। আমি এটা একে দেখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে, তোমরা সেভাবেই কিন্তু এটাকে সলভ করবে। দেখো, আমি একটা প্রথমে উত্তল লেন্স নেব। ওকে, একটা উত্তল লেন্স নিলাম।
বেশ, কি করব, প্রথমে এই দিকে আমি এফ নিলাম, 2F নিলাম, ঠিক আছে, F 2F। আমি আলোক কেন্দ্র ও এবং এফের মাঝে একটা বস্তু রাখব। আলোক রশ্মি এদিক থেকে যাবে, ফোকাসের মধ্যে দিয়ে পাস হবে। বেশ, তোমরা স্কেল দিয়ে ড্র করবে, দাগ যেন বেঁকা না হয়, এটা মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, আর একটা আলোক রশ্মি এই দিকে যাবে। এরা কিন্তু কোনো দিন পরস্পর মিলিত হবে না। এদেরকে মিলিত করতে গেলে তোমাকে পিছনের দিকে এটা বাড়িয়ে দিতে হবে। ব্যাস, এখানে মিলিত হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে কিন্তু প্রতিবিম্ব। তাহলে আমি যদি এ আর বিকে বলি বস্তু, তাহলে এ ড্যাশ আর বি ড্যাশ হয়ে যাবে এটার প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এইভাবেই এই ছবিটা এঁকে দিলেই কিন্তু হবে। ওকে, আর অবশ্যই রে ডায়াগ্রামে এই অ্যারোগুলো কিন্তু দিতে হবে। অ্যারো দিয়েছি আমি, ঠিক আছে, নো প্রবলেম। ওকে ওকে, আমি যখন অফলাইন ব্যাচে স্টুডেন্টদের এক্সাম নিই, এই অ্যারো না দেওয়ার জন্য আমি কিন্তু 1 মার্কস করে কেটে নিই। এটা কিন্তু তোমাদের ফাইনালেও হবে। এই অ্যারো না দিলে কিন্তু পুরো ছবি তোমাদের ভুল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেন বলছে, অথবা প্রয়োজনীয় রশ্মিচিত্র সহযোগে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়ার কারণ, প্রকৃতি ও তার প্রতিকারের উপায় বর্ণনা করো। এটাও আমি দিয়ে দিয়েছি, এই যে হাইপারমেট্রোপিয়া। দেখো, যদি চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে না পায়, তাহলে সেই ত্রুটিকে বলবো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। দূরের জিনিস দেখতে পাবে, কাছের জিনিস পাবে না, হাইপারমেট্রোপিয়া। কারণ কি? কারণ চেয়েছে, লিখে দেবে। অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হলে, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় বেশি হলে দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দেখা যায়। আর কিভাবে দূর করতে পারি? দেখো, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এটি দূর হবে। কী লেন্স ব্যবহার করতে হবে? উত্তল লেন্স। দেখো, চিত্রও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আই লেন্স, বুঝতেই পারছো, ঠিক আছে। আর এই যে এটা রেটিনা, রেটিনাতে ছবি গিয়ে, এটা অক্ষিগোলক, এই টোটাল অক্ষিগোলক। আর এখানে কি এর রেটিনা আছে, আর এই রেটিনায় কিন্তু ইমেজ তৈরি হচ্ছে কোনো একটা অবজেক্টের, ঠিক আছে। এবার প্রবলেমটা হতো কি, যখন আমরা ত্রুটির কথা পড়ছিলাম সেই কেসে এই লাইটগুলো এসে না এইখানে মিলিত হতো, বুঝলে, এইখানে রেটিনায় মিলিত হতো না, সমস্যাটা যেটা দেখা যেত। সেই জন্য কি করা হলো, আগে একটা উত্তল লেন্স লাগিয়ে দেওয়া হলো, যাতে একটুখানি প্রথমে বেঁকিয়ে দিল, তারপরে আই লেন্স এটাকে আরও বেঁকিয়ে দিয়ে রেটিনায় গঠিত করলো। আর রেটিনায় ছবি যদি ইমেজ গঠিত না হয় তাহলে আমরা ভালো করে দেখতে পাবো না। তাহলে প্রতিকারের যে চিত্র সেটা তোমাদেরকে এইটা দিতে হবে, ঠিক আছে। দেখো, আমি কেন এগুলো নিয়েছি তার কারণ আছে, কারণ এত সময় নেই কিন্তু, হ্যাঁ, যে সবগুলো আবার প্রথম থেকে কষে কষে দেবো, হ্যাঁ, তাহলে বেশি পেজ সলভ করাতে পারবো না, যার জন্য আমি অ্যান্সারগুলো একবারে কিন্তু নিয়ে নিয়েছি, ঠিক আছে। কোশ্চেন বলছে ফিউজ তারের বৈশিষ্ট্য। এটা তোমরা সবাই জানো, নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধ। নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধ। C2H2 এর লুইস ডট চিত্র আঁকো। এই যে এইটা হচ্ছে C2H2 লুইস ডট চিত্র। ওকে, ভালো করে দেখো, হাইড্রোজেনের একটা বাইরের কক্ষে, কার্বনের কটা বাইরের কক্ষে 4টে, কনফিগারেশন 2,4। তাহলে কার্বনের শেষ কক্ষপথে কিন্তু 2টো চাই, ভালো করে বুঝতে হবে। আর হাইড্রোজেনের 2টো চাই, তাহলে সে হিলিয়ামের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো কীভাবে ইলেকট্রন শেয়ার করেছে দেখো, এখানে দেখানো হয়েছে। কার্বনের প্রথমে আমি ইলেকট্রন বিন্যাস লিখেছি, ঠিক আছে, 4টে, এই যে ব্লু কালারেরগুলো 4টে, 1 2 3 4। আর হাইড্রোজেনের একটা, তারপরে এই দেখো বন্ড দেখিয়ে দিয়েছি আমি। তাহলে এখানে কটা করে হলো দেখো, যখন আমি এই দেখো দেখাচ্ছি আমি একবার, কার্বন, ঠিক আছে, 1 2 3 4টে। হাইড্রোজেনেরগুলো আমি ব্ল্যাক কালিতে নিচ্ছি, এই যে হলো, বেশ। তারপরে সাইডে আমি আবার নিচ্ছি কার্বন, আর একটা কার্বন আছে C2, তো হলো। আর এখানে আর একটা আছে,
আর এইদিকে হাইড্রোজেনের আর একটা আছে। এবার দেখো কি হচ্ছে, দেখো কার্বনের কিন্তু এখানে 8টা হয়ে গেল, গুনে নাও তুমি, 1 2 3 4 5 6 7 8 হলো। হাইড্রোজেনের 2টো দরকার ছিল, হয়ে গেল। আর একটা কার্বনের 8টা দরকার ছিল, দেখো হয়ে গেল। হাইড্রোজেনের 2টো দরকার ছিল, দেখো হয়ে গেল। ব্যাস, কাজ মিটে গেল। আর 2টো করে ইলেকট্রনে 1টা করে বন্ড, তাহলে এখানে কটা বন্ড হবে? 1টা 2টো 3টে, তাই না? তাহলে এখানে ট্রিপল বন্ড হবে, এই যে দেখানো হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে, এটা আমি এখানে দিইনি, তোমরা লিখে নাও, আমি বলছি, ঠিক আছে? দেখো খাতা পেন নিয়ে কিন্তু বসবে অবশ্যই, হ্যাঁ? তো লিখে নাও, যোজ্যতা কক্ষ হচ্ছে কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ। কি বললাম? যোজ্যতা কক্ষ হলো কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ। আর যোজ্যতা ইলেকট্রন হলো পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন। পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন। ওকে, তারপরে দেখো, সমযোজী বন্ধন কাকে বলে, কয় প্রকার ও কী কী? এটাও আশা করি দিয়ে দিয়েছি। এই যে এক কিংবা ভিন্ন মৌলের দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়ে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। ওর সঙ্গে আর একটা কোশ্চেন আছে যে এটি কয় প্রকার ও কী কী? এটি কিন্তু 3 প্রকার, ঠিক আছে? লিখে দিলাম 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে এক বন্ধন, 2 নাম্বার হচ্ছে দ্বিবন্ধন, আর 3 নাম্বার হচ্ছে ত্রিবন্ধন। ব্যাস। তারপরে বলছে নাইট্রোলিম প্রস্তুতির শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। নাইট্রোলিম দিয়ে দিয়েছি ভাই, এই তো। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, যাকে নাইট্রোলিম বলা হয়। তাহলে ক্যালসিয়াম কার্বাইড আর নাইট্রোজেনকে আমি মিশিয়ে দিয়েছি। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে উৎপন্ন হয়ে যাবে নাইট্রোলিম, CaCN2+C। ওকে, তারপরে ভালো করে পড়বে, নাইট্রোলিম কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যদি বলে কী কাজে ব্যবহার করা হয়, না জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। কার্বন বিজারণ পদ্ধতির মূল নীতি সমীকরণ সহ লেখো। কার্বন বিজারণ, এই যে এখানেও দিয়ে দিয়েছি কার্বন বিজারণ পদ্ধতির নীতি, দেখতেই পাচ্ছ। ধাতুর সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি অবস্থিত জিঙ্ক, এফি, লেড প্রভৃতি ধাতুগুলির অক্সাইডকে বিশেষ চুল্লিতে উচ্চ উষ্ণতায় কোক চূর্ণ দ্বারা বিচারিত করে ধাতুগুলির নিষ্কাশন করা হয়। কোক বা কার্বনের অসম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন মনোক্সাইড গ্যাসও বিচারকের ভূমিকা পালন করে। এইটা হচ্ছে নীতি, ঠিক আছে? ভালো করে পড়ে নেবে, এটা হচ্ছে নীতি। আর বিক্রিয়া দিতে বলেছে, আমি জিঙ্কের নিষ্কাশনের বিক্রিয়াটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখো, জিঙ্ক সালফাইড এর সঙ্গে নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ দেওয়া হয়েছে, ঠিক আছে? তাপ দেওয়া হয়েছে, ZnO+SO2 উৎপন্ন হয়েছে। ঠিক পরে কি করা হয়েছে, এই ZnOকে কোক চূর্ণের সঙ্গে মিশিয়ে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে। ওকে, এই ZnOর সঙ্গে কার্বন মনোক্সাইড বিচারক হিসাবে বিক্রিয়া করে জিঙ্ক প্লাস CO2 উৎপন্ন করবে, ঠিক আছে? জিঙ্ক প্লাস CO2 উৎপন্ন করবে। তো এই বিক্রিয়াটাকে কিন্তু দিতে হবে এখানে। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলা হচ্ছে জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? জিঙ্ক ব্লেন্ড ZnS, তাই তো? কোথায় গেল? চলো, এটাও আমি দিয়েছি, আশা করি এখানে উত্তর দেওয়া আছে। এই যে পেয়ে গেছি, দেখো বলছে জিঙ্ক ব্লেন্ড প্রকৃতিজাত কঠিন ধাতব যৌগ যা ভূপৃষ্ঠে বা খনিতে পাওয়া যায়, তাই একে জিঙ্কের খনিজ বলা হয়। আবার জিঙ্ক ব্লেন্ড থেকে সহজে ও লাভজনক উপায়ে
উচ্চমানের জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়, তাই একে জিঙ্কের আকরিক হিসাবে গণ্য করা হয়। তাহলে ঘটনাটা বুঝতে হবে, খনিজ আমরা কাকে বলি? যেটা ভূপৃষ্ঠে বা খনিতে পাওয়া যায় সেটাই খনিজ। তাহলে জিঙ্ক বেলেনকে ভূপৃষ্ঠ বা খনিতে পাওয়া যায়, সেই জন্য একে খনিজ বলে। তোমরা নিজের মতোও লিখতে পারো বুঝে নিয়ে, কোনো অসুবিধা নাই। এইটাই যে লিখতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আর যেহেতু এখান থেকে কম খরচে জিঙ্ক নিষ্কাশন করা হয়, তাই একে আকরিকও বলা হয়। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, কতদূর আমরা সলভ করলাম একবার দেখে নিই। এখানে কি লাস্ট কোয়েশ্চেন সলভ হয়ে গেছে? একদম। এবার 3.9, সমগণীয় শ্রেণী কাকে বলে? একই উপাদান মৌল দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, একই কার্যকরী মূলক বিশিষ্ট সমধর্মী জৈব যৌগ সমূহকে আণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে একটি শ্রেণীর উদ্ভব হয়, যার পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের মধ্যে পার্থক্য হয় CH2। জৈব যৌগের এইরূপ শ্রেণীকে সমগণীয় শ্রেণী বা সমগোত্র শ্রেণী বলে। যেমন একটা এক্সাম্পল দিন, হলে ব্যাপারটা বোঝা যাবে না, তাই না বলো? দেখো, CH3OH মিথাইল অ্যালকোহল, CH3CH2OH ইথাইল অ্যালকোহল, আবার দেখো CH3CH2CH2OH প্রোপাইল অ্যালকোহল। এরা সবাই হলো অ্যালকোহলের সমগণীয় শ্রেণীর প্রথম তিনটি সদস্য। এদের কিন্তু কার্যকরী গ্রুপ একই, কিন্তু পার্থক্য দেখো একটা করে CH2 এর। ঠিক আছে, কি বললাম? তাহলে এরা হচ্ছে সমগণীয় শ্রেণী। ঠিক আছে, খুব ভালো করে পড়বে সংজ্ঞাটা, খুব ভালো করে পড়বে সংজ্ঞাটা। ওকে, তারপরে দেখো